কি গোপালদা, কেমন আছো? সব খবর তোমাদের ভালো তো? এই চলে যাচ্ছে ভাই তোমাদের ভালোবাসায়। আরে এসো এসো পলাশ, আমাদের কি সৌভাগ্য তুমি আমাদের বাড়িতে এসেছো। আর শহরে ভালো লাগছে না বেশি, অনেকদিন তো কাটালাম, তাই ভাবলাম কদিন ছুটি কাটিয়ে আসি। তা ভাই বেশ করেছো। তাছাড়া এই গ্রামে ঘরে ডাক্তার নেই একটাও। এই বর্ষার দিনে এমনিতেই সবার শরীর খারাপ হয়, তোমার মতো যদি একটা বড় ডাক্তারে সে কয়েকদিন থাকে তাহলে তো গ্রামের মানুষের উপকারই হবে। সে ঠিক আছে বৌদি, তবে আমি কিন্তু এখানে মূলত ছুটি কাটাতে এসেছি। হ্যাঁ, আরে ছাড়ো তো তোমার বৌদির কথা। তুমি এখানে ছুটি কাটাতে এসেছো, নিশ্চিন্তে ছুটি কাটাবে। কেউ তোমাকে বিরক্ত করতে আসবে না। শহরে ধুলো ধোঁয়া আর ভালো লাগে না, তাছাড়া বর্ষার দিনে তো আর বলো না, যা নোংরা হয়ে যায় ওদিকে চারপাশ। হ্যাঁ, রাস্তাঘাট আর বেরোনোর অবস্থায় থাকে না গো। এদিকেও তো জলে জমে কাদা হয়ে গেছে। তা হলেও এই দিকের ব্যাপারটার মধ্যে প্রকৃতি মিশে থাকে, প্রাকৃতিক সবকিছুই আমার ভালো লাগে। এখন আর কজনই বা শহর ছেড়ে গ্রামে আসতে চায় বলো, সবাই তো গ্রাম ছেড়ে শহরে চলে যায়। কেউ আসতে চায় না বলি যে আমি আসবো না, তা কি কখনো হয়? এখন থেকে আমি বেশ কিছুদিন তোমাদের কাছেই থাকবো। খুব খুশি হয়েছি তোমার সিদ্ধান্তে পলাশ। যাও, এখন হাত মুখ ধুয়ে নাও, তোমার বৌদি কিছু খাবার দিচ্ছে, তোমাকে খেয়ে বিশ্রাম করো। আহা, কতদিন গ্রামের ভালো মন্দ খাবার খাইনি। ঠিক আছে ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি খাবার নিয়ে আসছি। চিন্তাটা কিছুতেই যাচ্ছে না গো। কিসের এত চিন্তা তোমার? চিন্তাটা আর কিছুই নয়, এই গ্রামের কেউ ডাল পছন্দ করে না। এবারও আমরা ডাল চাষ করেছি ভর্তি করে, ওগুলো কি হবে কে জানে। কেন যে পছন্দ করে না সেটাই তো বুঝতে পারি না। আচ্ছা, অন্য কিছু চাষ করলে পারো না? তুমি তো জানোই লতা, যে আমাদের জমিতে ডালটাই খুব ভালো হয়, অন্য কিছু এত ভালো হয় না। সেটা অবশ্য ঠিক কথা, আমারও চিন্তা হচ্ছে। তবে একটা ভরসা আছে। কি ভরসা? নিশ্চয়ই এই গ্রামের লোক একদিন বুঝবে ডালের মর্ম। এত ভালো জিনিস যে কেন এরা খেতে জানে না কে জানে। এত বছর তো হয়ে গেল, কেউ তো মর্ম বুঝলো না, হঠাৎ করে আর কি বুঝতে আসবে বলো তো। কিন্তু অন্য বছর তো পলাশ আসে না। ও খুব বুদ্ধিমান ছেলে, ও জানতে পারলে নিশ্চয়ই কিছু একটা উপায় করবে। এটা একটা কাজের কথা বলেছো বটে, ওর উপর ভরসা করা যেতে পারে। ঠিক আছে, যা কপালে আছে তাই তো হবে। চলো বিশ্রাম করা যাক। হ্যাঁ চলো চলো বিশ্রাম করি। ও বৌদি, এ সকাল সকাল গোপালদা কোথায় গেল গো? তোমার দাদার কি আর শান্তি আছে? গেল জমিতে চাষ করতে। তাছাড়া যেভাবে রোজ জলের পরিমাণ বাড়ছে, একটুও ওগুলো যত্ন না নিলে তো সব খারাপ হয়ে যাবে। এবারে কি চাষ করেছো তোমরা? অন্য বছরের মতোই ডাল চাষ করেছে, কিন্তু সেটাই হচ্ছে চিন্তার বিষয়। এতে আবার চিন্তার কি হলো? চিন্তার বিষয়টা হচ্ছে এই যে গ্রামে কেউ ডাল খায় না, অথচ আমাদের জমিতে ডাল ছাড়া অন্য কিছু আর ভালো হয়ও না। তাই ডাল চাষ ছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায়ও নেই। সেই জন্য চিন্তা করছো? হ্যাঁ ভাই, কাল রাতে অনেক রাত পর্যন্ত তোমার দাদা জেগেছিল। ওর শুধু মাথায় একটাই চিন্তা যে এত কষ্ট করে ফসলগুলো কি করে বাঁচাবে। কেন, এই গ্রামে কেউ কিছু খায় না? কি জানি বাবা, সবই লোকের মর্জি। ভালো জিনিস খেতে এদের মুখ দেয়নি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, একটা উপায় আমি ভেবে চিন্তে বার করছি। সত্যি বলছো পলাশ? তুমি কোনো উপায় বার করতে পারবে? অবশ্যই। তোমাদের এত বড় চিন্তা, আর আমি চুপ করে বসে থাকতে পারি? আমি কাল তোমার দাদাকে এই কথাটাই বলছিলাম, যে পলাশ যদি জানতে পারে নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবে। তোমার দাদা তোমার ওপর এমনিতেই ভরসা করে আছে। আমাকে কয়েকটা দিন একটু চিন্তা করতে দাও, তাহলেই আমি বার করব এই গ্রামের লোকেদেরকে কিভাবে ডালে ভক্ত করা যায়, বুঝলে? সেটা যদি করতে পারো তাহলে আমাদের বড় উপকার হবে ভাই। তোমাদের ভালো হোক সবসময়, সেটাই তো আমি চাই। তুমি যে আমাদের এত কাছের মনে করো, তাতে আমরা খুব খুশি হয়েছি জানো।
আমার কেউ নেই জেনে যে তোমরা আমাকে আঁকড়ে ধরেছো এত ভালো করে, সেজন্যই তো আমিও তোমাদের এত ভালোবাসি। এখন থেকে একদম চিন্তা করতে হবে না তোমাদের, আমি তো আছি। এই গোপাল, কি করছিস ভাই? আমাদের যা কর্ম তাই করছি। আর কতদিন ডাল চাষ করবি ভাই? তোর ডাল তো কেউ খায় না। না খেলে কি আর করবো বলো, আমার তো জমিতে অন্য কিছু হয়ও না। তাহলেও কষ্ট করে চাষ করবার তো কোনো মানে হয় না, এর থেকে চুপ করে ঘরে বসে থাকা ভালো। আজকে কেউ খাচ্ছে না বলে কালকেও কেউ খাবে না এমন তো কোনো কথাই নেই। এখন মনে হচ্ছে তোর এত আশা দেখে যে ওই কথাটাই ঠিক। কোন কথাটা? ওই যে বলে না, আশায় মরে চাষা। আরে তোদের মতো চাষারাই আশা করে মরে, বুঝলি? কেন, তুমি কি করে জানলে যে ডাল কোনোদিন কেউ খাবে না? আরে ওসব ভিখিরিদের খাবার, তোমার মনে হয় এই গ্রামে কেউ খাবে? তুমিও যেমন পাগল মানুষ। আমাদের মতো পাগলরা আছে বলেই দুনিয়াতে অনেক কিছু ঠিক করে চলে। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। আরে তোমার মতো পাগলরাই দুনিয়ার কত উদ্ধার করলো। যাই ভাই গোপাল, তুমি লেগে থাকো তোমার ডালের চাষে, হ্যাঁ? আবার দেখো এই বর্ষায় ভিজে ভিজে শরীরটা না খারাপ হয়ে যায়, তাহলে দেখবে শরীরও গেল, উল্টে লাভের লাভ কিছুই হলো না। ঠিক আছে, আমার এত খেয়াল করবার জন্য তোমাকে ধন্যবাদ। আর জ্ঞান দিতে হবে না ভাই তোমাকে, অনেক শুনেছি তোমার জ্ঞান। কি হয়েছে নীলিমা? এরকম ভাবে শুয়ে আছো কেন? তোমাকে দেখে ঠিক মনে হচ্ছে না। একটু হালকা জ্বর মতো আসছে, খুব দুর্বল লাগছে শরীরটা। হঠাৎ করে আবার কি হলো? আচ্ছা, এখন জল হাওয়া পরিবর্তন হচ্ছে তো, সেই জন্য হয়তো তোমার একটু শরীর কেমন করছে। তারপর বলো, আজকে সারাদিন কি করলে? আর বলো না, আর সেই বোকা গোপালের সাথে আবার দেখা হয়েছিল আজকে, দিয়েছে চারটে কথা শুনিয়ে। কেন, সে আবার কি করলো? কি করলো জিজ্ঞেস করছো? এই গ্রামে কেউ ডাল খায় না সেটা জেনেও বোকা আবার পুরো জমিতে ডালের চাষ করেছে। পাগল নাকি লোকটা? আরে আমারও তাই মনে হয়, মাথায় ছিট আছে ওর। আবার বলছে যে ওর জমিতে নাকি ডাল ছাড়ার কিচ্ছু হয় না। আসলে অন্য কিছু করতে পারে না, সেজন্য শুধু ওই একটা আঁকড়ে ধরে বেঁচে আছে। কিন্তু কেউ যদি না কেনে তাহলে আঁকড়ে ধরে বেঁচে থাকবে কি করে? সেটা তুমি ওই বুদ্ধিমোটাকে বোঝাবে কি করে? আজকে কত করে বোঝানোর চেষ্টা করলাম, শুনলো না তো বটেই, উল্টে রেগে গেল। ওকে আর ওর বউকে বোঝাতে যাওয়া বেকার, আমি কতবার চেষ্টা করেছি বোঝানোর। সে যা পারে করুক, আমাদের আর কি, আমরা শুধু মজা দেখব। শুনলাম ওদের বাড়িতে নাকি পলাশ ডাক্তার এসেছে। হ্যাঁ, ওই ডাক্তার তো আরো বুদ্ধি দিচ্ছে নিশ্চয়ই। এবারে নিঘাত মরবে গোপাল। বেশি লোকের বুদ্ধি নিয়ে চললে যা হয়। আমরা গ্রামের মানুষ, আমরা আমাদের গ্রামকে ভালো করে চিনি। আমাদের থেকে যদি কথা নিয়ে কাজ করতো তাহলে অন্য রকম হতো। তোমার মনে হয় যে ওই লোকটা কারোর কথা শুনে চলবে? ও শুধুমাত্র ওর পীড়িতের লোকের কথাই শুনবে। আরে ছাড়ো ছাড়ো, যা করছে করছে, আমরা শুধু হাসি ঠাট্টা করে যাব, বাকি কষ্ট ওকেই সহ্য করতে হবে। হ্যাঁ, তা তো বটেই। তবে তোমার নিজের শরীরের খেয়াল রেখো, হ্যাঁ? শরীরটা বেশি খারাপ করে ফেলো না, সমস্যা হবে। আরে এত চিন্তিত হয়ে তোমরা কি কথা বলছো বলো তো তখন থেকে? আর বলো না ভাই, রাস্তাঘাটে বেরুলে আর কান পাতা যাচ্ছে না। কেন, কি হয়েছে? সবাই নাকি তোমার দাদাকে অপমান করছে, এবছর ডাল চাষ করেছে তাই। কি যে করব কিছু বুঝতে পারছি না। রতন লোকটা তো আমাকে ভয়ানক অপমান করলো। আমার বুদ্ধিকে মোটা মনে করে সবাই, বুঝলে? আমিও এতদিন বলে এসেছি যে দিন ফিরবে, কিন্তু কিভাবে ফিরবে সেটা কি বলতে পারো? তোমার তো এত বুদ্ধি পলাশ, তুমি আমাকে কিছু সাহায্য করতে পারো না? গোপালদা, আমি বৌদিকে কথা দিয়েছিলাম যে তোমাদের এই সমস্যার একটা সমাধান আমি করব। একটা উপায় আমি ভেবেচিন্তে বের করেছি। কি উপায় বলো তো ভাই?
উপায় হচ্ছে যে ডাল যখন কেউ খেতে পারে না তখন তুমি সেই ডালের ডালপুরি বানিয়ে বিক্রি করো। ডালপুরি সুস্বাদু হয়, তাই সবাই নিশ্চয়ই খাবে। আরে, এটা তো দারুণ বুদ্ধি। আমি খুব ভালো লাল পুরি বানাতে পারি, জানোই তো। তাহলে তো আর কথাই নেই। তোমরা বাজারে একটা বড় করে ডালপুরির দোকান দাও, সবাই দেখবে ধীরে ধীরে কেনা শুরু করবে। আর যখন একবার সবার ভালো লাগতে শুরু করবে তখন তোমার ব্যবসা দৌড়াবে, হ্যাঁ, এবং এই গ্রামের সবাই ডাল খেতেও অভ্যস্ত হয়ে পড়বে। ঠিক বলেছে, এটাই করা হবে তাহলে। তোমার বুদ্ধিটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে ভাই। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, কালকে থেকে শুরু করা যাক। হ্যাঁ, একদম শুভ কাজে একদম দেরি করা উচিত নয়। দেখো, ধৈর্য ধরতে হবে তোমাদের। একদিনে হয়তো হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। তোমরা পারবেই পারবে। পারতে আমাদেরকে হবেই। দেখো, একটা লোক পর্যন্ত এলো না। সবাই কিরকম বাঁকা চোখে দেখে যাচ্ছে, দেখেছো গোটা বাজারে? তুমি কি পলাশের কথাটা ভুলে গেলে? পলাশ তো বলেছিল যে প্রথম কয়েকদিন সমস্যা হবে, কেউ সেইভাবে নিয়ে যাবে না, কিন্তু একদিন আসবে, দেখবে সবাইকে নিয়ে যাবে পছন্দ করে। অত ধৈর্য ধরে তো থাকা যায় না। অন্তত একটা লোক যদি আসতো তাহলে তো মনে অন্তত শান্তি পেতাম। কোনো চিন্তা করতে হবে না, দেখবে সবাই আসবে, তুমি একটু সময় দাও। আরে কিরে ভাই গোপাল, শেষ পর্যন্ত কিনা ডালপুরি নিয়ে বসলি, আর কিছু পেলি না? দেখ ভাই, যদি ভালো না করতে পারিস খারাপ কারো করিস না। আরে কার খারাপ করলাম আমি? হ্যাঁ, বিপদের দিনে যদি কারোর পাশে থাকতে না পারো তাহলে তাকে অপমান করে তার মনে কষ্ট দেওয়ার কোনো অধিকার তোমার নেই। একটা পরিষ্কার কথা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, সত্যি কথা, তাতেই আমার দোষ হয়ে গেল। কি সত্যি কথা বোঝানোর চেষ্টা তুমি করছো শুনি? এটাই যে এ গ্রামেতে ডালপুরি কেউ খাবে না, কারণ ডাল জিনিসটা একদমই পছন্দ করে না কেউ। আর আমিও তো তোকে বলেছি ভাই, আমি আমি বিশ্বাস রাখি যে সবাই একদিন পছন্দ করবে এবং আমার কাছে এসে খেয়ে যাবে। সবাই সবার আশা ভরসা নিয়ে বেঁচে থাকে, তুমিও থাকো তোমার ভরসা নিয়ে, কিন্তু জেনে রাখো যে সেই ভরসায় থাকা বেকার। সময় সব সময় কথা বলবে, সময় কাকে কোথায় নিয়ে যায় কে বলতে পারে বলো? আজ যে রাজা কাল সে ফকির, সে তো হতেই পারে। কালকের কথা কি কেউ জানে? ভরসায় বসে থাকো তোমরা, এই ভরসায় বসে থাকতে থাকতে একদিন দেখবে মরার খাটে উঠে গেছো। তবু তোমাদের ডাল কিনে কেউ খেলো না। দেখেছো তো, এই জন্যই আমি তোমাকে বলছিলাম যে আমার ভালো লাগে না। একটু ধৈর্য ধরো, দেখো সময় বদলাবে। ওগো, আমার শরীরটা যে ভালো হচ্ছে না একদম। তোমার শরীরটা যে কেন ভালো হচ্ছে না সেটাই তো চিন্তার বিষয়। আবহাওয়া পরিবর্তনে শরীর খারাপ তো এতদিন থাকে না। আমার মনে হচ্ছে কেমন যেন একটা দুর্বল লাগছে। কিন্তু খাওয়া দাওয়া তো তুমি সব সময় করছো, তাহলে এত দুর্বল লাগার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। তোমার কি মনে হয় আমি এভাবেই মারা যাব? আরে তুমি পাগল হলে নাকি? মরবার কথা কেউ বলে এরকম ভাবে? কত মানুষই তো দেখি রোজ মারা যায় এরকম ভাবে। আমিও যদি মারা যাই তখন কি হবে? আরে তোমাকে ভাবতে হবে না, আমি কিছু একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে? চারিদিকে বর্ষার মধ্যে বন্যা হয়ে গেছে, এর মধ্যে ডাক্তার পাওয়া মুশকিল। গ্রামে তো ডাক্তার নেই, উল্টে বাইরে থেকেও কোনো ডাক্তার আসতে চাইছে না। গোপালদের বাড়িতে পলাশ ডাক্তার এসেছে শহর থেকে, ওকেই নিয়ে আসবো ভাবছি। কিন্তু গোপালের সাথে যে তোমার ঝামেলা আছে। পলাশের সাথে তো নেই, দেখছি কি করা যায়। আর তোমার ভালো থাকবার জন্য আমি সব করতে রাজি আছি। তুমি আমাকে এত ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার বেঁচে থাকতে খুব ইচ্ছে করে। বেঁচে থাকবে, আমরা আবার সুখে শান্তিতে সংসার করব। পলাশ ভাই, বাড়িতে আছো? কি হয়েছে রতনদা? একবার গোপালের থেকে জিজ্ঞেস করে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়া দরকার ছিল তো।
কেন রতনদা, হঠাৎ করে গোপালকে কি দরকার পড়লো আপনার? কিছু মনে করো না বৌদি, গোপালের থেকে একটা বিষয়ে অনুমতি নেওয়ার ছিল। তোমার মতো বড় মানুষ আমাদের মতো ছোট মানুষের থেকে আর কি অনুমতি দেবে বলো? তুমি কত কিছু জানো, কত কিছু বোঝো। আসলে ব্যাপারটা হচ্ছে যে নীলিমার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে, কদিন ধরে আর উঠতেই পারছে না। এদিকে গ্রামে কোনো ডাক্তার নেই, তাই পলাশকে নিয়ে যেতে চাইছি ওর চিকিৎসার জন্য। দেখেছো তো, আমি তোমাকে বলেছিলাম না যে কখন কাকে দরকার পড়ে কেউ জানে না। সেটা তো আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, তবে তোমার ডালের ব্যাপারের সাথে সাথে আমি এখনো একমত নই। আমাদের কোনো আপত্তি নেই, পলাশ যদি যেতে চায় যেতেই পারে। বৌদির ঠিক কি হয়েছে বলবে? তোমার বৌদির হঠাৎ করেই কদিন ধরে জ্বর এসেছে, আর বলছে শরীর ভীষণ দুর্বল। কেন, খাওয়া দাওয়া করছে না নাকি ঠিক করে? খাওয়া দাওয়া তো ঠিক সময়ই করছে, তাও শরীর থেকে দুর্বলতা যাচ্ছে না। তুমি তো জানো, বলো না কেন এরকম হয়। না দেখে তো কিছুই বোঝা যাবে না, তবে আমার মনে হচ্ছে শরীরে পুষ্টির ঘাটতি থাকলে এরকমটা হতে পারে। চলো গিয়ে দেখছি। কি হয়েছে বৌদি, এরকম করে মুখটা লটকে শুয়ে আছো কেন? শরীর খুব অসুস্থ ভাই, একদম উঠে দাঁড়াতে পারছি না। খাওয়া দাওয়া ঠিক সময় করছো? খাওয়া দাওয়া তো ঠিক সময়ই করছি, কিন্তু তাতেও কিচ্ছু হচ্ছে না। একবার চোখটা ভালো করে দেখাও তো দেখি। যা ভেবেছিলাম তাই, এ তো পুষ্টির কমতি থেকে শরীর খারাপ হয়েছে গো। আমি খোঁজ খবর নিয়ে দেখলাম গ্রামে আরও অনেকের এরকম শরীর খারাপ হয়েছে। আর এটার কারণ কি জানো? কেন হচ্ছে এরকম শরীর খারাপ ভাই? তোমাদের শরীরে একটা বিশেষ প্রোটিন কম পড়েছে, যেটা মটর ডালে থাকে। তোমরা যেহেতু ডাল একদমই খাও না, তাই সেই প্রোটিনটাও তোমাদের শরীরে যায় না, যার ফলে তোমাদের রোগ দেখা দিয়েছে। এবারে তাহলে কি হবে পলাশ? কথাটা আমাকে জিজ্ঞাসা না করে নিজেদের জিজ্ঞাসা করো, এবারে তোমরা কি করবে? সেটাই তো ভেবে পাচ্ছি না। আমার বলা কর্তব্য তোমাদেরকে বলে দিলাম, আর সাথে এটাও বলে দিলাম যে যদি ডাল খেতে না পারো, তাহলে ধীরে ধীরে এভাবেই শুকিয়ে মারা যাবে। আর কোনো ওষুধ নেই এই রোগের? মটর ডাল ছাড়া এই রোগ আর কিছুতেই সারতে পারবে না। ভাবনা চিন্তা করে গোপালের সাথে কথা বলো, আমি চললাম। ওগো, পলাশ যা কথা বলে গেল সেটা শুনেই তো আমার চিন্তা হচ্ছে, আমি ডাল খাবো কি করে? সেটা তো আমিও ভাবছি, কিন্তু পলাশের মতো বড় ডাক্তার যখন বলে গেছে তখন সেটাই সত্যি। তুমি একবার গোপালের সাথে কথা বলে দেখো না, যদি অন্য কোনো উপায় থাকে। আমার তো ডাল খেতে একদম ভালো লাগে না, ডাল খাওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সেটা কি আমার ভালো লাগে? কিন্তু বিপদ যখন এসেছে তখন তো বিপদের মোকাবিলা করতেই হবে। কিন্তু ডাল যে খেতেই হবে এমন কি কথা বলো? ডালকে যদি একটু ভালো করে খাওয়ানো যায় তাহলে ভালো লাগতো। একবার গোপালকে জিজ্ঞেস করে দেখো না। ঠিক আছে, আমি দেখব, তুমি চিন্তা করো না। শুনেছিলাম যে ওরা নাকি ডালপুরির দোকান দিচ্ছে, বাজারে গিয়ে দেখো না একবার, সেগুলো কি খেতে কীরকম? শুধু ডাল খাওয়ার থেকে ওগুলো অনেক ভালো। ভাবছি কি করা যায়। ঠিক আছে, তুমি যখন বলছো তখন কালকে যাব, একবার গিয়ে দেখব। আসলে গোপালকেও তো খুব উল্টোপাল্টা বলে অপমান করে ফেলেছি, তাই ওর কাছে যেতেও সম্মানে লাগছে। এখন বুঝতে পারছি যে কারোর অবস্থা নিয়ে কথা বলা একদম উচিত নয়। অনেক রাত হয়েছে, তুমি বেশি চিন্তা করো না, বিশ্রাম নাও, না হলে শরীর আরও খারাপ হয়ে যাবে। কি হয়েছে ভাই রতন, আজকে নিজের থেকে আমাদের দোকানে এসেছো? রতনদা, তাহলে বিড়াল কি গাছে উঠলো? তোমাদের কথাটাই ঠিক হয়েছে ভাই, কার অবস্থা কখন যে কিভাবে বদলে যায় আমার জানা ছিল না। হঠাৎ করে সিদ্ধান্ত বদল করলে কেন? আমাকে ক্ষমা করে দাও গোপালদা, পলাশ বলেছে যে ডাল না খেলে আমার বউ বাঁচবে না। শুধুমাত্র আমার বউ নয়, এই গ্রামের অনেকেই আর বাঁচবে না একটা বিশেষ প্রোটিনের অভাবে। তাহলে কি তুমি এখন ডালপুরি খেতে চাও? কোনোদিন তো খাইনি ভাই, একবার দাও না আমাকে, খেয়ে দেখি কেমন লাগে। এই নাও, প্রথমে একটা খেয়ে দেখো। হুম,
বাহ, এ অসাধারণ তো! এত সুন্দর জিনিস আমি এতদিন খাইনি কি করে সেটাই তো ভাবছি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও তোমরা আমাকে। এই জিনিস যদি আমি এখন নিয়ে যাই তাহলে তো আমার বউ খুব পছন্দ করবে। সেদিনই বলেছিলাম তোমাকে, আমরা কি কোনো খারাপ জিনিস দেবো বলো? এটা খেয়ে যদি আমার বউ ঠিক হয়ে যায় তাহলে আমি গ্রামের সবাইকে বলবো তোমার দোকান থেকে ডালপুরি কিনে নিয়ে যেতে। পলাশ খুব ভালো ডাক্তার, ও যখন বলেছে দেখবে ঠিক হয়ে যাবে। আর চিন্তা করো না, নীলিমার তো বয়স বেশি নয়, কোনো একটা প্রোটিন হয়তো শরীরে কম পড়েছে। ডাল খেলে বেড়ে যাবে, তুমি কিন্তু আমাকে জানিও, হ্যাঁ? অবশ্যই অবশ্যই জানাবো। আমি এখন বাড়ি যাই, হ্যাঁ? কি হয়েছে রতন, এরকম কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছো কেন? আমাকে ক্ষমা করে দাও গোপাল। হে, তোমার ডালপুরি খেয়ে তোমার বৌদি খুব প্রশংসা করেছে এবং কয়েকদিন খাওয়ার পর না একদম সুস্থ হয়ে উঠেছে। আমি শুধুই অপরাধ বোধে ভুগছি যে তোমাদেরকে কি করে আমি এত অপমান করলাম। তোমাকে আর অপরাধ বোধে ভুগতে হবে না, আমরা ওসব কিছু মাথায় রাখিনি। তুমি একটা কাজ করো, তোমার বউ যখন ঠিক হয়ে গেছে সবাইকে একটু জানিয়ে দাও আমাদের দোকান থেকেই কিনে নিয়ে যেতে। সে কথা তো বলবোই সবাইকে, তবে তোমাদের দুজনার পলাশের কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। এখন চাইবো যে তোমাদের এই জমিতে তোমরা প্রতি বছর বেশি বেশি করে ডাল উৎপাদন করো। এখন মনে হচ্ছে ওপরওয়ালা যার কাছে যা দেন সেটা খুব ভেবে চিন্তেই দেন। সত্যি, আমরা নিজে মূর্খ তাই বুঝতে পারি না তার পরিকল্পনা। বুঝতে যখন পেরেছি তখন আমরা সবাই এখন থেকে মিলেমিশে একসাথেই থাকবো, কেমন? আর তার কাছে প্রার্থনা করব যেন তোমাদের এই ডালপুরির ব্যবসা এবং ডাল আরো খুব ভালো করে হয়। ধন্যবাদ ভাই রতন, তুমি যে এত ভালো করে বুঝবে এবং আমাদের পাশে এসে দাঁড়াবে কোনোদিন ভাবিনি আমি।